ফিয়ার উইথ নায়ার। আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। আসসালামু আলাইকুম। ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাতের 9 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না। আর আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আপনারা কিন্তু চাইলে আপনার জানা ভৌতিক ঘটনা বা আপনার পরিচিতর কারো জানা ভৌতিক সত্য ঘটনাগুলো কিন্তু আমাদের ইমেল করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জানা এই ঘটনাগুলো টেক্সট, অডিও কল অথবা ভয়েস ক্লিপের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। এরপরেও আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক আইডির মাধ্যমে মেসেঞ্জারে আপনার জানা এই ঘটনাগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারেন। লিসেনার্স, আজকে বৃহস্পতিবার রাত 9 নম্বর এপিসোডে আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার ছাত্রের দাদির কাছ থেকে। আর উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক সত্ত্বে এই ঘটনাটি আমাদের প্রকাশ করার অনুমতি দিয়েছেন। তো ঘটনাটি আসলে তার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা না। এই ঘটনাটি ঘটে ওনার বাবা মার সাথে। আমি যখন আমার ছাত্রের দাদিকে জিজ্ঞেস করি যে আপনার সাথে কোনো ধরনের ভৌতিক ঘটনা আছে কিনা, তখন তিনি বলেন যে তার সাথে আসলে এরকম কোনো ভৌতিক ঘটনা নাই, তবে তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আছে। তো এরপর তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন। তো আমার ছাত্রের দাদির বাবার বাড়ি ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কোনাপাড়া ইউনিয়নের সাক্ষ্য কোনাপাড়া গ্রামে। এই ঘটনাটি ঘটে মুক্তিযুদ্ধেরও আগে। লিসেনার্স, আমার যে ছাত্রের দাদি, ওনার বয়স প্রায় 70 থেকে 75 বছর। আর এই ঘটনাটা মূলত ঘটে ওনার বাবার সাথে। আর এই কারণেই আমার ছাত্রের দাদি কিন্তু এই ঘটনাটি এক্স্যাক্ট কোন সালে ঘটে এটা ঠিকভাবে বলতে পারে নাই। তো যাই হোক লিসেনার্স, মূল ঘটনায় যাওয়ার আগে এই যে সাক্ষ্য কোনপাড়া গ্রাম আছে, এই গ্রামের ছোট ছোট কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ছাত্রের যে দাদি, ওনারা ছিলেন 6 থেকে 7 জন ভাই বোন, কিন্তু 3 জন বাদে বাকি সবাই তাদের জন্মের 5 থেকে 7 মাস পরে মারা যায়। তাদের জন্মের পর তাদের মাঝে অদ্ভুত এক ধরনের রোগ দেখা দিত। কখনো কখনো এই যে বাচ্চা যারা ছোট ছিল তারা অদ্ভুতভাবে হাসতে থাকতো, তখন তাদের হাসি কিন্তু কোনোভাবে থামানো যেত না। আবার কখনো কখনো তারা কিন্তু অদ্ভুতভাবে কান্না করতে থাকতো, মানে এমনভাবে কান্না করতো এই কান্না কোনোভাবে থামানো যেত না। আর যখন এই বাচ্চাগুলো কান্না করতো আর হাসতো, তখন তাদের শরীরের রং অদ্ভুতভাবে পরিবর্তন হতো, কখনো হলুদ, কখনো নীল, আবার কখনো সাদা হয়ে যেত। আর এই যে হাসতো আবার কাঁদতো, এই যখন অবস্থা চলতে থাকতো, এর কিছুদিন পরেই এই বাচ্চাগুলো মারা যেত। এই গ্রামের মানুষ এই যারা যে বাচ্চাগুলো এইভাবে মারা যায় এদের বলতো টাকির কারণে মারা যাওয়া। আর এই টাকি বলতে কিন্তু লিসেনার্স, গ্রামের মানুষেরা বাজে যে জিন আছে এই জিনদেরকে বোঝায়। তো এইটা ছিল আসলে তখন এই আমার ছাত্রের যে দাদি,
ওনার যে গ্রাম ছিল এই গ্রামের ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা। আর এই যে ঘটনাটা টাকির কারণে যে বাচ্চা মারা যাওয়া, এই ঘটনাটা নাকি তাদের গ্রামে এখন পর্যন্ত চলমান। তো যাই হোক লিসেনার্স, এখন আমরা আমার ছাত্রের দাদির বাবার সাথে যে অদ্ভুত ঘটনাটা ঘটে যায়, এই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ঘটনাটা একদম গ্রামের একটা সত্য ঘটনা। আর ঘটনাটা আসলে মাছ ধরা নিয়ে। আপনারা কিন্তু অনেকেই এই যে গ্রামের যে মাছ ধরার ঘটনা, এই ঘটনা আপনারা কিন্তু পছন্দ করেন। আর আশা করি এই ঘটনা আপনাদের ভালো লাগবে। তো তখন সময়টা ছিল বর্ষাকাল, দিনে রাত প্রায় সব সময় খুব বৃষ্টি হতো। আর লিসেনার্স, আপনারা কিন্তু জানেন যে ময়মনসিংহে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর আমাদের দেশের মাছের যে চাহিদা, এই চাহিদার অনেক অংশই কিন্তু এই ময়মনসিংহের যে খাল বিল আছে এখান থেকে আসে। তো যাই হোক লিসেনার্স, আমার ছাত্রের দাদির বাবার সাথে যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটে হচ্ছে কেইলে বিল নামক কোনো এক বিলে। লিসেনার্স, আপনারা কিন্তু এই বিলের নামটা মনে রাখবেন, কেইলে বিল। তো এই দাদির বাবা উনি ছিলেন খুব শৌখিন একজন মানুষ। উনি আসলে ক্ষেত খামারে কাজ করতো সারাদিন কাজ করার পরে রাতে উনি যখনই সময় পেত তখনই কিন্তু উনি এলাকার যে মানুষ থাকে, পাড়া প্রতিবেশী, তাদের সাথে কিন্তু এই বিলে, উনি মূলত লিসেনার্স বিলে কখনো মাছ ধরতে যেত না। উনি বর্ষাকালে যে ক্ষেত খামারে যে পানি আসতো বাড়ির পাশে, এই জায়গাগুলোতে আসলে উনি মাছ ধরতে যেত। আমার ছাত্রের দাদির বাবা যখন মাছ ধরতে যেত তখন তিনি অনেক রাত পর্যন্ত মাছ ধরতো। এমনও হয়েছে লিসেনার্স, সারা রাত সে মাছ ধরে ধরে কাটিয়ে দেয়। তো যাই হোক, একদিন হয় কি, এই যে আমার ছাত্রের দাদির যে বাবা, উনি ঠিক করে উনি আজকে মাছ ধরতে যাবে। আর এই কারণে সে তার বাড়ির পাশের কোনো এক মানুষকে সে বলে, আজকে মাছ ধরতে যাব, তুমি রাত্রে এসে আমাকে ডাক দিও। তো যে কথা সেই কাজ। এই যে আমার ছাত্রের দাদির বাবা, উনি রাত্রে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে এবং মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখে যে রাতে ডাক দিলে সে বের হয়ে যাবে। তো রাত প্রায় 3:30টার দিকে দাদির বাবা শুনতে পায় যে কেউ তাকে ডাকছে। তখন তার ঘুম ভেঙে যায়। তো তিনি আসলে তখন ভাবে তিনি তার বাড়ির পাশে যে লোককে বলে রেখেছে যে মাছ ধরতে যাবে, সে এসে তাকে ডাকতেছে। তো তিনি তখন বাইরে এসে দেখেন যে তার যে প্রতিবেশী লোকটা ছিল সেই লোকটা তাকে ডাকতেছে। তো যাই হোক, লোকটা তখন দাদির বাবার যে নাম ছিল লিসেনার্স, নামটা আমরা সংকটের কারণে বলতে পারতেছি না, তখন তাকে নাম ধরে বলে, কি ভাই, মাছ ধরতে যাবা না? এই কথা শোনার পর দাদির বাবা তখন বুঝতে পারে আসলে হ্যাঁ, অমুক এসেছে আমাকে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে উনি যে মাছ ধরার যে জিনিসপত্র ছিল, মানে ট্যাটা, জাল, মাছ রাখার জন্য হাঁড়ি, এই সব নিয়ে উনি রওনা হয় মাছ ধরতে যাওয়ার জন্য। লিসেনার্স, ওনারা কিন্তু এই যে কেইলে বিল ছিল, এই বিলে কিন্তু মাছ ধরতে যাবে না। ওনাদের কিন্তু কথা ছিল যে বাড়ির পাশে যে ক্ষেত, ধান ক্ষেত বা বাড়ির পাশে যে ডোবা, এইগুলোতে মাছ ধরতে যাওয়া। আর লিসেনার্স, এই যে কেইলে বিল, এই বিলকে নিয়ে কিন্তু ওনাদের এলাকায়, ওনাদের গ্রামে বিভিন্ন ধরনের সব ভৌতিক ঘটনা কিন্তু প্রচলিত ছিল। তো যাই হোক, আমার ছাত্রের দাদির বাবা উনি ওনার সকল জিনিসপত্র নিয়ে কিন্তু তার যে প্রতিবেশী লোকটা লিসেনার্স যে সে ডাক দেয়, ওনার সাথে মাছ ধরতে বের হয়। তো আমার ছাত্রের দাদির বাবা উনি যখন এই প্রতিবেশী লোকটার সাথে, উনি কিন্তু লিসেনার্স আমার ছাত্রের দাদির বাবার কিন্তু পূর্ব পরিচিত এবং সে মোটামুটি সব কিছু জানে তার সম্পর্কে। সে কীভাবে হাঁটে বা হাঁটার সময় কী ধরনের কথাবার্তা বলে, সব কিছু কিন্তু উনি জানতো। ওনার বাড়ি ছিল তার বাড়ির পাশেই। তো উনি মানে এই দাদির বাবা সেদিন খেয়াল করে, ওই রাত্রে খেয়াল করে এই লোকটা তার সাথে যখন হাঁটতেছে তখন
তার সাথে কোনো ধরনের কথা বলতেছে না। এবং আমার এই ছাত্রের দাদির বাবা যখন ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তখন তিনি কোনো উত্তর দেয় না, এবং তখন তিনি শুধু বলে হ্যাঁ, হুম, এই ধরনের ছোটো ছোটো শব্দ দিয়ে সব কিছুর উত্তর দেয়। আর এই দাদির বাবা আর একটা বিষয় খেয়াল করে যে সে কোনোভাবেই এই যে প্রতিবেশী লোকটা ওনার সাথে সাথে হাঁটতে পারতেছে না। মানে দাদির বাবা যেখানে হাঁটে তার অনেক দূরে মনে হচ্ছে এই লোকটা হাঁটতেছে। এই দাদির বাবা যতই চেষ্টা করে সে কোনোভাবেই এই যে প্রতিবেশী লোকটা, এই লোকটার কাছাকাছি যাইতে পারতেছে না। তো এই বিষয়টা কিন্তু এই দাদির বাবার কাছে অদ্ভুত মনে হয়। আর তখন কিন্তু দাদির বাবা খেয়াল করে তার আর এই যে লোকটা এর মাঝে দূরত্বটা এটা মনে হচ্ছে কোনোভাবেই কমতেছে না। তো যাই হোক, এইভাবেই কিন্তু তারা দুজন তখন হাঁটতে থাকে। লিসেনার্স, তখন কিন্তু ছিল বর্ষাকাল, আর তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর সেই সাথে কিন্তু এই যে বিদ্যুৎ চমকানি তখনও কিন্তু ছিল, হালকা তখন বিদ্যুৎ চমকাইতেছিল। একটা সময় আমার ছাত্রের দাদির বাবা উনি খেয়াল করে, যখন এই যে বিদ্যুৎ চমকানির আলোয় উনি খেয়াল করে তারা আসলে মাছ ধরতে যেখানে যাওয়ার কথা তারা কিন্তু সেই রাস্তায় না। দাদির বাবা তখন এই বিদ্যুৎ চমকানির আলোয় ভালোভাবে খেয়াল করে তিনি যে রাস্তায় এখন আছেন এই রাস্তাটা হলো এই যে কেইলে বিল, এই বিলে যাওয়ার রাস্তা। তো এইটা দেখার পর কিন্তু দাদির বাবা বুঝতে পারে আজকে তার সাথে খারাপ কিছু ঘটতে চাইতেছে। তো এটা যখন তিনি আসলে বুঝতে পারে তখন তিনি এটাও বুঝে নেয় এই যে তার সামনে যে মানুষটা এটা আসলে মানুষ না, এটা আসলে মানুষরূপী অদ্ভুত এক পিশাচ। তো এইসব ভেবে কিন্তু তখন এই দাদির বাবা অনেক বেশি ভয় পায়, এবং সে তখন ভাবে যেভাবে হোক তাকে এখান থেকে পালাতে হবে। তখন কিন্তু সে একটা বিষয় ভাবে, যেহেতু তার এবং এই যে লোকটা এই দুজনের মাঝে দূরত্ব অনেক, দাদির বাবা যদি পিছন থেকে ঘুরে দৌড় দেয় তাহলে হয়তোবা তার সামনে যে লোকটা আছে উনি কিন্তু টের পাবে না। তো এইটা ভাবার পর দাদির বাবা করে কি, উনি পিছন দিকে ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করে। ঠিক তখনই তার সাথে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। উনি ভেবেছিল লিসেনার যে যেহেতু দূরত্বটা অনেক বেশি, তো উনি যখন পিছন দিকে ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করবে, এই যে অবয়বটা তার সামনে অনেক দূরে দাঁড়িয়ে আছে হাঁটতেছে, সে হয়তো এটা টের পাবে না। উনি যখন পিছন দিকে ঘুরে তখনই উনি ওনার পিছন থেকে শুনতে পায় তার নাম ধরে কেউ বিকট এক শব্দে বলতেছে, কিরে মাছ ধরতে যাবি না? আয় মাছ ধরি। কিরে মাছ ধরতে যাবি না? লিসেনার্স, দাদির বাবা যখন এই শব্দটা শুনে তখন কিন্তু সে প্রচণ্ড ভয় পায়, আর তার মনের ভিতরে তখন একটা ইচ্ছা জাগে যে পেছনে কি আছে এটা সে দেখবে। যখনই তিনি পেছন দিকে ঘুরে তাকায় তখন সে ভয়ানক এক অবয়ব দেখতে পায়। লিসেনার্স, সে তখন দেখতে পায় তার ঠিক পেছনেই একটু দূরে 5 থেকে 7 হাত দূরে বিশাল লম্বা লোমশ দেহের এক ভয়ানক অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়বের মুখটা ছিল ভয়ানক, আর তার মুখের কাছে আসলে কোনো ধরনের গোস্ত বা চোখ, নাক, মুখ থাকা এইগুলো কোনো কিছুই ছিল না। মুখের জায়গায় মনে হচ্ছে আগুনের গোলা, আর মনে হচ্ছে এই যে অবয়বটা এর সারা শরীর থেকে আগুন ধরে পড়তেছে। তো দাদির বাবা এটা দেখে তো একদম ভয়ে কাঁপতে থাকে। তিনি আর কোনো কিছু না ভেবে তখন আল্লাহর নাম নিয়ে জোরে এক চিৎকার দিয়ে তার বাড়ির দিকে দৌড়াতে থাকে। তো তিনি তখন এক দৌড়ে তার বাড়িতে এসে পড়ে। তিনি যখন দৌড়াইতেছিল মনে হচ্ছে তার পিছন থেকে সেই অবয়বটা বারবার বলতেছিল তার নাম ধরে, কিরে মাছ ধরতে যাবি না? আয় মাছ ধরি।
এরকম শব্দে মনে হচ্ছে তার যে কানের কাছে মনে হচ্ছে কেউ বলতেছে এরকম করে। তো তিনি যখন এক দৌড়ে বাড়িতে আসার পর আসলে তখন তার পরিবার মানে তার স্ত্রীর সাথে এই ঘটনাগুলো তখন শেয়ার করে না। পরবর্তীতে অনেক দিন পরে সে এই ঘটনাটা তার পরিবার, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ের সাথে শেয়ার করে। লিসেনার্স, এই যে ঘটনাটা এটা ঘটার পরে কিন্তু সাধারণত আমরা দেখতে পাই এরকম ঘটনা ঘটার পরে কিন্তু যার সাথে ঘটে ভিকটিমের কিন্তু জ্বর হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তার সাথে হয়। কিন্তু আল্লাহর রহমতে কিন্তু এই যে আমার ছাত্রের দাদির বাবা, ওনার সাথে ওই কোনো ধরনের ঘটনা কিন্তু পরবর্তীতে হয় নাই। স্বপ্নের ভিতরেও কোনো ধরনের ঘটনার সম্মুখীন উনি হয় নাই এবং অসুস্থ হয়ে যে পড়ার বিষয়টা, জ্বর হওয়ার যে বিষয়টা, এরকম কিন্তু কোনো ধরনের সমস্যা আল্লাহর রহমতে ওনার সাথে হয় নাই। তো এটাই ছিল আসলে ঘটনা। তো পরবর্তীতে আসলে উনি মানে এই দাদির বাবা উনি কিন্তু স্বাভাবিকভাবেই মারা যায়, কোনো ধরনের সমস্যা হয় না। তো লিসেনার্স, এই যে কেইলে বিল নিয়ে নাকি ওই এলাকায় অনেক ধরনের ঘটনা প্রচলিত আছে। তো ছাত্রের দাদি উনি বলেছে আমাদের, উনি যখন পরবর্তীতে ওনার গ্রামের বাড়িতে যাবেন সেই সময় উনি এই ঘটনাগুলো সংগ্রহ করে আমাদের দেবেন। তো ইনশাআল্লাহ লিসেনার্স, আপনাদের জন্য কিন্তু আমরা এই ঘটনাগুলো সংগ্রহ করার পরে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব ইনশাআল্লাহ। আশা করি আজকে ফেয়ার উইথ নায়ের ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাতের 9 নম্বর এপিসোডের প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু লিসেনার্স, আপনারা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো লিসেনার্স, চলুন আজকের পরবর্তী ঘটনায় আমরা চলে যাই। ফেয়ার উইথ নায়ার, আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। স্বাগত জানাচ্ছি আজকে বৃহস্পতিবারের রাতের 9 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। লিসেনার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যখন আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। লিসেনার্স, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি তানজিনা রহমান অথয়াপুর কাছ থেকে। আর অথয়াপুর গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের কোনো এক গ্রামে। সঙ্গত কারণে আমরা তার যে গ্রাম, লিসেনার্স, এই গ্রামের নামটা বলতে পারবো না, যদিও তিনি আমাদের তার যে গ্রাম, এই গ্রামের নামটা কিন্তু জানিয়েছেন। আর এই অথয়াপু ময়মনসিংহের সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজের অনার্স 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী। তো তার সাথে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা। এই 2024 সালের এপ্রিল মাসে তার সাথে এই ঘটনাটি ঘটে। তো লিসেনার্স, আপনারা কিন্তু জেনে থাকবেন অনার্সে কিন্তু প্রত্যেক বছরেই শিক্ষার্থীরা কিন্তু একটা এই স্টাডি ট্যুর এটার আয়োজন করে থাকেন। তো অনেকেই এটাকে স্টাডি ট্যুর বলে, আবার কেউ বলে শিক্ষা সফর। তো এই অথয়াপু ওনারা কিন্তু প্রতি বছরই এই শিক্ষা সফর বা স্টাডি ট্যুরে যেতেন। তো যেহেতু উনি এখন 4র্থ বর্ষে পড়েন, তো সঙ্গত কারণেই ওনারা কিন্তু তাদের যে কলেজ কর্তৃপক্ষ, তাদের যে টিচার, এই টিচারদের কাছে তারা কিন্তু আবদার করে যে প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা শিক্ষা সফরে যাবেন। তো তারা যেহেতু 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিল, তো এই কারণে তাদের যে কলেজ কর্তৃপক্ষ, তাদের যে স্যার ম্যাম ছিল, তারা কিন্তু তাদের জানায় যে যদি তোমরা এই বছরে শিক্ষা সফরে যেতে চাও তাহলে সকল কিছু তোমাদের ব্যবস্থা করতে হবে। আর লিসেনার্স, সকল কিছু বলতে এখানে কিন্তু এই শিক্ষা সফরে যাওয়ার জন্য এই যে ছাত্রী যারা আছে তাদের থেকে চাঁদা তোলা, কে যাবে তাদের ঠিক করা, গাড়ির ব্যবস্থা করা,
এই সমস্ত কাজকে বোঝানো হয়েছে। আর এই অথয়াপুরা কিন্তু এই বছর কক্সবাজারে যাওয়ার জন্য তাদের যে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে অনুরোধ করেছিল। তো যখন তাদের কলেজ কর্তৃপক্ষ এই অথয়াপুদের জানায় যে শিক্ষা সফরে যেতে যদি হয় তাহলে তোমাদের সব কিছু ম্যানেজ করতে হবে, তো এরপর অথয়াপুরা ওনারা রাজি হয়ে যায়। আর এই সকল মূল দায়িত্ব ছিল অথয়াপুর ওপর। আর এই অথয়াপুর ডিপার্টমেন্ট থেকে, মানে তাদের যে ইয়ার ছিল চতুর্থ বর্ষ, এই ইয়ার থেকে কিন্তু 20 জন এই শিক্ষা সফরে যেতে রাজি হয়। আর লিসেনার্স, আপনারা কিন্তু জেনে থাকবেন যে যদি একটা বাস ভাড়া করতে হয় তাহলে কিন্তু কমপক্ষে কম করে হলেও কিন্তু 40 থেকে 50 জন মানুষ লাগবে। তো যেহেতু তাদের প্রায় 20 জনের মতো মানুষ শর্ট ছিল, আর এই কারণে তারা তৃতীয় বর্ষের সাথে কথা বলে। আর তৃতীয় বর্ষের সাথে কথা বলার পরে কিন্তু তারা মোটামুটি তাদের যে প্রয়োজন ততগুলো কিন্তু এই অথয়াপুরা ম্যানেজ করে ফেলে। তো যাই হোক, এই অথয়াপুদের পরিকল্পনা ছিল তারা কক্সবাজারে থাকবে 1 দিন আর সেন্ট মার্টিনে থাকবে 2 দিন। মোটামুটি বেশ কয়েকদিনের পরিকল্পনা ছিল তাদের এই ট্যুরে। সব কিছু ম্যানেজ হওয়ার পরে এই অথয়াপুদের ডিপার্টমেন্ট থেকে 2 জন স্যার আর ট্যুর ম্যানেজমেন্টের 1 জন লোক নিয়ে তারা তাদের এই জার্নি শুরু করে। লিসেনার্স, এই যে ট্যুর ম্যানেজমেন্টের যে লোকটা, উনি কিন্তু এই অথয়াপুদের আগে থেকেই পরিচিত ছিল। আর বিগত দিনগুলোতে তারা যে সকল ট্যুরে ছিল প্রত্যেকটা ট্যুরেই কিন্তু এই লোকটা তাদের সাথে ছিল। তো যাই হোক, তারা সুস্থভাবে এবং কোনো ধরনের বিপদ আপদ ছাড়াই কিন্তু তারা কক্সবাজারে পৌঁছায় এবং সেখানে তারা একটা হোটেলে ওঠে। এই অথয়াপে কিন্তু আমাদের তারা যে হোটেলে ছিল এই হোটেলের কিন্তু নাম এবং ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমাদের দিয়েছেন। লিসেনার্স, মূলত কোনো এক হোটেলেরই ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে তারা যেখানে হোটেলে ওঠে, এই হোটেলে তারা প্রতি রুমে 6 জন করে ঘুমায়। তো প্রথম দিনে তাদের সাথে কোনো ধরনের ঘটনা ঘটে না, তারা যেহেতু ক্লান্ত ছিল এবং তারা রাতের খাবার শেষ করার পর তারা সেদিনের মতো ঘুমিয়ে যায়। তো পরের দিন তারা সবাই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেখানে পৌঁছাতে তাদের প্রায় দুপুর 3টা বাজে। আর পরবর্তীতে সেখানে যাওয়ার পর তারা যে তাদের আনন্দ সেটা তারা শুরু করে দেয়, ছবি তোলা এবং বাকি যে বিষয়গুলো ছিল লিসেনার্স, তারা আসলে এগুলো করতে থাকে। তো এরপর তারা তাদের থাকার জন্য একটা রিসোর্ট ঠিক করে। আর লিসেনার্স, ঘটনা মূলত কিন্তু এই রিসোর্টকেই কেন্দ্র করেই। তো সারাদিন তারা আড্ডা, ছবি ওঠা, বিভিন্ন কাজ করার পর তারা কিন্তু সন্ধ্যার দিকে রিসোর্টে ফিরে আসে। লিসেনার্স, আপনারা যারা সেন্ট মার্টিনে ভ্রমণ করেছেন তারা কিন্তু জেনে থাকবেন ওই দিকে কিন্তু খুব বেশি লোডশেডিং হয়। আর এই যে রিসোর্টগুলা কিন্তু মূলত জেনারেটরের উপরে নির্ভর করে। খুব বেশি কারেন্ট না থাকায় জেনারেটর দিয়ে কিন্তু এই রিসোর্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লিসেনার্স, এই যে রিসোর্টটা যেখানে আসলে ঘটনাটা ঘটে, এই রিসোর্টের পুরো ডিটেলস কিন্তু আমাদের এই অথয়াপু দিয়েছেন এবং সে কিন্তু এই রিসোর্টের নাম প্রকাশ করার অনিচ্ছুক শর্তে এই ঘটনাটি আমাদের প্রকাশ করার অনুমতি দিয়েছেন। তো যাই হোক, তারা যখন এই সারাদিন পর এই রিসোর্টে আসে, রিসোর্টে আসার পর যখন রাত হয় তখন কিন্তু এই যে লোডশেডিং এটা শুরু হয়। আর লিসেনার্স, রিসোর্টে কিন্তু রাত 12টার পর জেনারেটর ছিল, এই জেনারেটরে কিন্তু বন্ধ করে দেওয়া হতো। তো তারা তাদের মতো আড্ডা দেওয়ার পর তারা রাতের খাবার শেষ করে কিন্তু তারা তাদের রুমে চলে যায় এবং তারা সেদিন প্রত্যেক রুমে 4 জন করে ছিল। তৃতীয় বর্ষের মেয়েরা যারা ছিল তারা কিন্তু যে বারান্দার দিকে যে রুমগুলো ছিল এই রুমগুলোতে তারা ছিল। তো অথয়াপুরা তারা 12টার দিকে শুয়ে পড়ে
আর সেখানে যেহেতু লিসেনার্স প্রচুর পরিমাণে লোডশেডিং হতো, আর এই কারণে তাদের ঘুমাতে একটু অসুবিধা হয়। লিসেনার্স একটু ভেবে দেখেন, নির্জন দ্বীপে গভীর রাত্রে কারেন্ট নাই, একদম সব নীরব, তাহলে পরিবেশটা কেমন? এই যে অথৈ আপু লিসেনার্স, এই অথৈ আপু কিন্তু এই যে ভৌতিক বিষয়গুলা এইগুলাতে উনি ঠিকমতো বিশ্বাস করতেন না। তিনি আসলে এইগুলা আসলে একরকম তুচ্ছ তাচ্ছিল্য করত। তো যাই হোক, সেদিন রাত 4টার দিকে অথৈ আপুর পাশের রুমের বান্ধবী তাকে ফোন দেয়। এরকম নিস্তব্ধ একটা পরিবেশে হঠাৎ করেই ফোনের শব্দে এই অথৈ আপু কিন্তু উনি একটু চমকে ওঠে। তো যাই হোক, তিনি ফোন রিসিভ করে এবং ফোন রিসিভ করার পরে ফোনের ওপাশ থেকে সে শুনতে পায় তার যে বান্ধবী মনে হচ্ছে সে ভয়ে কান্না করতেছে, এবং প্রচণ্ড পরিমাণ ভয় পেলে একটা মানুষের কণ্ঠ যেমন হয় ঠিক তেমন কণ্ঠেই সে তাকে কিছু বলতে চাইতেছে। তো তিনি বলে 3টার দিকে একটা শব্দ শুনে তার ঘুম নাকি ভেঙে যায়। আর এই যে শব্দটা, এই শব্দটা ছিল এমন, কেউ যদি রেগে গিয়ে দরজায় নক করে তখন যেমন শব্দ হয়, এই শব্দটা ছিল ঠিক তেমনই একটা শব্দ। আর এই যে শব্দটা, এই শব্দটা যখন হতো, এই শব্দের সাথে সাথে নাকি একটা মেয়ে কণ্ঠ সে কিছু বলতে থাকে। শব্দ যখন হতো লিসেনার্স, তখন কিন্তু এই যে মেয়ে কণ্ঠ, এই মেয়ে কণ্ঠটা বলতো, দরজা খোল, খোল দরজা, দরজা খোল। প্রায় মিনিট 5 নাকি এরকম শব্দ হতে থাকে। আর আস্তে আস্তে নাকি এই শব্দটা কিছুক্ষণ পর মিলিয়ে যায়। ঠিক তারপর পরে নাকি এই যে অথৈ আপু তার বান্ধবী শুনতে পায় ভয়ানক এক হাসি শব্দ, এবং মনে হচ্ছে এই যে অবয়ব, মেয়ে যে একটা অবয়ব ছিল লিসেনার্স, এই মেয়ের অবয়বটা নাকি তাদের যে রুম ছিল, রুমের পাশে যে বারান্দা ছিল, এই বারান্দা দিয়ে হাঁটতেছে এবং অদ্ভুতভাবে সে হাসতেছে। তো এরকম শব্দ আর হাঁটাহাঁটির আওয়াজ যখন এই অথৈ আপুর বান্ধবী শুনতে পায়, তখনই কিন্তু তিনি ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে ওঠার পর পরে এই অথৈ আপুকে ফোন দেয়। তো অথৈ আপু এই যখন এগুলো জানার পরে কিন্তু সে আসলে তখন বিশ্বাস করতে থাকে। লিসেনার্স, এই অথৈ আপু কিন্তু এদের শব্দ যখন কথা বলতেছিল তখনও কিন্তু এই যে হাঁটার শব্দ এবং হাসির যে শব্দ, এই শব্দগুলো কিন্তু তখন সে শুনতে পায়। এই শব্দগুলো শোনার পরে কিন্তু লিসেনার্স, অথৈ আপু তার যে বিশ্বাস ছিল প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে, এটা কিন্তু সে বিশ্বাস করতে থাকে। যেহেতু অথৈ আপুর রুম এবং তার যে বান্ধবী ছিল তাদের রুমটা কিন্তু লিসেনার্স পাশাপাশি ছিল, তখনই তারা দুজন এক রুমে চলে আসে এবং ওই দিন রাতে কিন্তু তারা আর ঘুমাতে পারে নাই। তো যখন তারা তাদের রুমে বসেছিল লিসেনার্স, তখনও কিন্তু তারা এই যে শব্দ, হাঁটাহাঁটির শব্দ এবং যে অদ্ভুতভাবে যে হাসির শব্দ, এই হাসির শব্দ কিন্তু তারা তখন শুনতে পায়। মনে হচ্ছে যে কেউ যদি রেগে থাকে এবং কারোর জন্য যদি কেউ ওয়েট করে লিসেনার্স, তখন একদিক থেকে আরেক দিক গেলে যেরকম শব্দ হয়, এবং রেগে থাকলে কিন্তু লিসেনার্স মানুষের এক ধরনের শব্দ হয়, এবং এই শব্দটাই মনে হচ্ছে তারা শুনতে পায়। তো সেদিন রাত্রে তারা ঘুমোতে পারে না, সারা রাত পরবর্তীতে তারা জেগে থাকে। আর পরের দিন সকালবেলা তারা আর সেখানে থাকে না। পরের দিনে কিন্তু তারা ময়মনসিংহে চলে আসে, এবং লিসেনার্স ময়মনসিংহে আসার পরে কিন্তু অথৈ আপু তার বাবার সাথে এই ঘটনাটা শেয়ার করে। তো তখন তার বাবা বলেন, সাগরে অনেকেই কিন্তু দুর্ঘটনায় মারা যায়, এবং তাদের যে কারিন জিনগুলো আছে, এই জিনগুলোই কিন্তু আশেপাশে তখন ঘুরতে থাকে। আর এই কারিন জিনেরাই অনেক সময় মানুষকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে কিন্তু ভয় দেখায়। আর সে আরও বলে, ওই দিন রাত্রে যদি অথৈ আপুর বান্ধবী দরজা খুলতো তাহলে নাকি তাদের সাথে বড় কোনো ধরনের বিপদ হতে পারত।
তো এরপরে লিসেনার্স অথয়াপু কিন্তু পরিচিত এক হুজুরের কাছ থেকে সে ঝাড়ফুঁক করে নেয়। পরবর্তীতে আসলে অথয়াপু এবং তার যে বান্ধবী ওনার সাথে কোনো ধরনের ভৌতিক কোনো ঘটনা ঘটে না। লিসেনার্স, এই যে অথয়াপু, ওনার বাবার সাথে কিন্তু অনেক ধরনের ভৌতিক ঘটনা আছে এবং অথয়াপু এই মুহূর্তে উনি ওনার চতুর্থ বর্ষের পরীক্ষা নিয়ে ব্যস্ত। পরীক্ষা শেষ হলে ওনার বাবার সাথে ঘটে যাওয়া যে বিভিন্ন ভৌতিক ঘটনা আছে এই ঘটনাগুলো কিন্তু আমাদের পাঠাবেন এবং আমরা কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য প্রচার করব। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। যদিও ঘটনাটা খুব একটা ভৌতিক না, কিন্তু লিসেনার্স এটা কিন্তু রহস্যময় একটা ঘটনা। আর আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন শিক্ষা সফর ট্যুরে যেয়ে থাকি, বিভিন্ন সময় আমরা অনেক যে হোটেল রিসোর্ট এইগুলোতে উঠে থাকি। আর এই কারণেই আমরা এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনাদেরও কিন্তু এমন অভিজ্ঞতা থাকতে পারে। আর লিসেনার্স, যদি এমন অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি আমাদের জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনার জানা এই ঘটনাগুলো পাঠাতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। তো লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবার রাতের 9 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটা সত্য ঘটনায় চলে যায়। ফেয়ার উইথ নায়ার, আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবার রাতের 9 নম্বর এপিসোডের আরেকটা সত্য ঘটনায়। লিসেনার্স, আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা আপনাদের লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদের ইমেল করেছেন সাজ্জাদ নূর শোভন ভাই। আর এই শোভন ভাইয়ের গ্রামের বাড়ি হলো পাবনার সদরের কোনো এক গ্রামে। তো ঘটনা পাঠানোর সাথে সাথে উনি আমাদের ওনার ফেসবুক আইডি লিঙ্ক এবং ওনার যে ফোন নাম্বার এটা দিয়েছেন। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটে ওনার দাদির বাড়িতে, মানে লিসেনার্স ওনার যে দাদার বাড়ি, গ্রামের দাদার বাড়ি, এই বাড়িতেই কিন্তু এই ঘটনাটা ঘটে। আর লিসেনার্স, উনি কিন্তু আমাদের ওনার যে দাদার বাড়ি ঠিকানা, এই ঠিকানাটা কিন্তু উনি আমাদের দিয়েছেন। উনি এই শোভন ভাই উনি আমাদের এতটুকু বলেছেন যে আমরা পাবনার আটঘরিয়া এইটা দিয়ে আমরা প্রচার করতে পারবো ওনার এই ঘটনাটা। তো যাই হোক, এই ঘটনাটা উনি ওনার বাবার মুখ থেকে শুনেছেন। আর ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনাটা ঘটে 1970 সালের দিকে। তো তখন তার বাবার বয়স ছিল 8 থেকে 9 বছর। তার যে দাদার বাড়ি ছিল লিসেনার্স, এই দাদার বাড়ির পেছনে ছিল অনেক জঙ্গল, আর জঙ্গলের পাশ দিয়েই একটা নদী চলে যায়। তো বাড়ির সামনে দিয়ে ছিল মাটির রাস্তা, আর রাস্তার পরেই ছিল হচ্ছে অনেক বড় বাঁশের বাগান। আর এই বাঁশের বাগানের ভেতরেই ছিল বড় একটা পুকুর। তো তার যে বাবা, এই যে শোভন ভাই, ওনার বাবা গরমের জন্য তাদের যে বাড়ি ছিল এই বাড়ির বারান্দায় কিন্তু উনি ঘুমাতো। তো কোনো এক রাতে হঠাৎ করে এই শোভন ভাইয়ের বাবার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে উনি খেয়াল করে তাদের বাড়ির চারদিকে যে গাছগুলো ছিল, এই গাছগুলো মনে হচ্ছে তখন অস্বাভাবিকভাবে নড়তেছে। কিন্তু লিসেনার্স, অদ্ভুত বিষয় হলো তখন কিন্তু কোনো ধরনের বাতাস ছিল না। তো তার বাবা এটা দেখার পরে সে ভয় পায় এবং ভয়ে সে দোয়া দরুদ পড়তে থাকে। একটু পরে এটা একদম স্বাভাবিক হয়, যে গাছগুলো যে নাড়াচাড়া করতেছিল লিসেনার্স, এটা কিন্তু তখন
একদম ঠিক হয়ে যায়। তো যাই হোক, এর কিছুদিন পর এই যে শোভন ভাই, তার বাবা ঠিক সন্ধ্যার পরে তাদের বাড়ির পাশে যে লিসেনার্স নদী ছিল, এই নদী সে পার হয়ে কোন এক জায়গায় চলে যায় এবং সন্ধ্যার পরে সে এই নদী পার হয়ে তাদের যে বাড়ি, এই বাড়িতে আসতে চায়। কিন্তু সে যখন নদী পার হতে যায় তখন সে খেয়াল করে নদীর যে গভীরতা ছিল, এখন মনে হচ্ছে যে গভীরতা অনেক বেশি। লিসেনার্স, এটা কিন্তু বোঝা যায় যখন আপনি আপনার বাড়ির পাশে চিরপরিচিত যে নদী, এই নদীটা কতটুকু গভীর এটা কিন্তু আপনি জানেন। তো এই যে শোভন ভাই, এই শোভন ভাইয়ের বাবা যখন বাড়িতে ফিরতে চায় তখন সে খেয়াল করে তাদের যে নদী, এই নদীর গভীরতা মনে হচ্ছে খুব বেশি। তো এইটা সে স্বাভাবিকভাবে নেয় না। সে তখন এই যে নদী ছিল, এই নদী দিয়ে না ফিরে অন্য রাস্তা দিয়ে সে তার বাড়িতে আসে। এইভাবে ছোট ছোট বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা কিন্তু এই যে শোভন ভাই তার বাবার সাথে ঘটে থাকে। ঠিক তার পরের দিন সন্ধ্যার দিকে এই যে শোভন ভাইয়ের দাদা ছিল, তার একটা গরু হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো এটা শোনার পর, এই যে গরুর চিৎকার, এটা শোনার পর তার বাবা, মানে এই শোভন ভাইয়ের বাবা, সে দৌড়ে এই যে গোয়ালঘর ছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে বড় একটা কালো সাপ, পুরো কুচকুচে, 7 থেকে 8 ফিট হবে। এই সাপটা তাদের যে গরু ছিল, এই গরুর পা পেঁচিয়ে দুধ খাইতেছে। তো তার বাবা একটা লাঠি নিয়ে এই সাপটাকে মারতে থাকে। লিসেনার্স, এই যে সাপটা যে দুধ খাইতেছিল, এই সাপটা ছিল একটু অদ্ভুত রকমের। আর আপনারা কিন্তু এই যে গরুর দুধ খায় যে সাপ, এরকম ঘটনা কিন্তু গ্রামে অঞ্চলে আপনারা শুনে থাকবেন। এটা আসলে একদম স্বাভাবিক একটা ঘটনা। অনেক ধরনের সাপ আছে যারা আসলে গরুর দুধ খায়। কিন্তু লিসেনার্স, অনেক সময় কিন্তু আমরা জানি যে এক ধরনের জিন আছে, তারা কিন্তু এই যে গরুর দুধ, এই দুধ খেতে কিন্তু এই ধরনের জিনগুলো খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এই শোভন ভাইয়ের বাবা উনি এই সাপটাকে মারতে থাকে। আর এক পর্যায়ে এই সাপটা কিন্তু হঠাৎ করেই তাদের যে গোয়ালঘর, এই গোয়ালঘর থেকে চলে যায়। তো এর পরের দিন শোভন ভাইয়ের বড় মা, মানে ওনার বড় চাচার বউ, উনি স্বপ্নে দেখতে পায় কোনো একটা কালো অবয়ব তাকে বলতেছে, তোর মেজো দেবরকে আমাকে দিয়ে দে, আমি তোকে পাতিল ভর্তি সোনার মোহর দিব, আর এই পাতিলটা তুই তোদের বাড়ির পেছনে মাটির নিচে দেখতে পাবি। এইভাবে কালো অবয়বটা এই শোভন ভাইয়ের যে বড় চাচার বউ ছিল ওনাকে স্বপ্নে বলে। তো স্বপ্নের মাঝে কিন্তু ওনার বড় মা এই অবয়বকে না করে দেয়। তো বড় মা যখন পরের দিন সবাইকে এই স্বপ্নের কথা বলে, স্বপ্নের কথা শুনে শোভন ভাইয়ের যে তৃতীয়, মানে 3 নাম্বার যে চাচা ছিল, উনি কিন্তু কোনো এক সময় কোদাল নিয়ে সেই স্থানে যায়, মানে এই শোভন ভাইয়ের বড় মা যে স্থানের কথা বলেছিল। তো উনি ওইখানে গিয়ে মাটি কোপাতে শুরু করেন। তো কয়েকটা কোপ দেওয়ার পরেই মাটি মনে হয় হঠাৎ করে কেঁপে ওঠে এবং সেই স্থানে মাটি অনেক বড় একটা গর্ত হয় এবং গর্তটা মনে হচ্ছে এই যে তাদের বাড়ির পাশে যে জঙ্গল ছিল লিসেনার্স, এই জঙ্গলের দিকে চলে যায়। তো পরবর্তীতে উনি আসলে এখানে কোনো কিছু খুঁজে পায় না। এর কিছুদিন পরেই কিন্তু শোভন ভাইয়ের বাবা উনি পড়াশোনার জন্য গ্রাম থেকে পাবনা শহরে চলে আসে। তো তখন থেকেই আসলে এই শোভন ভাইয়ের বাবার সাথে ছোট বড় বিভিন্ন ধরনের ভৌতিক এবং অদ্ভুত ঘটনা কিন্তু ঘটতে থাকে। তো ওনার বাবা পড়াশোনা শেষ করার পরে চাকরির পাশাপাশিতে এই ফার্নিচারের ব্যবসা, এইটা কিন্তু সে করতে থাকে। তো কাঠ কেনার জন্য ওনাকে বিভিন্ন সময় যশোর সহ বিভিন্ন জেলাতে কিন্তু যেতে হতো। আর 2010-এর দিকে তার বাবার ওপেন হার্ট সার্জারি হয় এবং সেই সময় সে এই সার্জারি করার পর কোনো একটা অদ্ভুত কারণে সে কিন্তু মারা যায়। তো তার যে চাচা ছিল, শোভন ভাইয়ের চাচা, উনি পরবর্তীতে এক পীর সাহেবের সাথে কথা বলে এবং এই পীর সাহেব শোভন ভাইয়ের বাবা ওনাকে কিন্তু খুব ভালোভাবে চিনতেন। তো পীর সাহেব তার চাচাকে বলেছিল কোনো এক জিন নাকি
এই শোভন ভাইয়ের যে বাবা ছিল ওনার পিছনে ছিল এবং উনি সুযোগ পেলে নাকি শোভন ভাইয়ের বাবাকে ক্ষতি করতে চাইতো। তো এই যে অপারেশন করার পর যে মারা যাওয়ার বিষয়টা, এই যে পীর সাহেব উনি আসলে সঠিকভাবে বলতে পারে না যে ওনার বাবা কি কারণে মারা যায়। তো ওনারা আসলে এইটা ধারণা করে যে অপারেশন করার পর যেহেতু ওনার বাবা সুস্থ ছিল এবং পরবর্তীতে উনি যে মারা যায়, এইটার পিছনে হয়তোবা এই যে জিন, এই জিনের হাত থাকলেও থাকতে পারে। তো এইটা ছিল হচ্ছে লিসেনার শোভন ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি কিন্তু আমাদের এই ঘটনার সাথে আরও ছোট্ট একটা ঘটনা আমাদের এই ইমেলে আমাদের দিয়েছেন। তো এখন আমি সেই ছোট্ট একটা ঘটনা নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঘটনাটা ছিল 2004 থেকে 5 সালের দিকে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা। আর তখন তিনি তার দাদির বাড়িতে বেড়াতে যায়। তো উনি তখন 3 দিন তার দাদির বাড়িতে ছিল। তখন সে তার দাদির বাড়িতে একটা ছেলেকে দেখতে পায়। আর এই ছেলেটা ছিল একটু পাগল টাইপের। মানে লিসেনার্স, অনেক সময় কিন্তু আমরা গ্রামে দেখতে পাই অনেক ছোট ছোট ছেলে বা বিভিন্ন বয়সী ছেলে, তারা কিন্তু একটু অস্বাভাবিক, যেমন কথা বলতে পারে না বা কথা বুঝতে পারে না। এই ধরনের একটা ছেলেকে সে দেখতে পায়। আর তার যে তৃতীয় যে চাচা ছিল, উনি এই ছেলেকে নিয়ে একটা ঘটনা বলে। আর এই ছেলের নাম ছিল সাহাই। তো এই সাহাই কোনো একদিন দুপুরবেলা তার দাদার বাড়ির পিছনে যে জঙ্গল ছিল, এই জঙ্গলে যায়। আর এই জঙ্গলে ছিল অনেক বড় একটা তেঁতুল গাছ। তো সাহাই, ওর যেহেতু বয়স কম ছিল, আর এই ছেলে আসলে এই যে ভৌতিক যে ঘটনাগুলো তাদের বাড়ির পিছনে যে জঙ্গল, এটা আসলে সে জানতো না। তো উনি মানে এই সাহাই তেঁতুল পাড়ার জন্য জঙ্গলে যায় দুপুরবেলা। তো গিয়ে সে তেঁতুল গাছে দেখতে পায় তেঁতুল গাছের উপরে একটা মগ ডালে একটা অবয়ব ঝুলে আছে। আর অবয়বটা তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখগুলো ছিল একদম লাল, মানে মুখটা হা করে আছে এবং মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। আর এই অবয়বের এক হাত ও এক পা কাটা, আর কাটা স্থান দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তো এইটা দেখার পর এই সাহাই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে, একটা চিৎকার দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এই সাহাই যখন বাড়িতে ফেরে না, পরবর্তীতে তার মা যখন তাকে খুঁজতে থাকে, খুঁজতে 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 এই যে জঙ্গল ছিল লিসেনার্স, এই জঙ্গলে কিন্তু তার মা চলে আসে এবং তার মা তাকে দেখতে পায়, উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যায়। তো পরবর্তীতে এই যে সাহাই, এই সাহাইকে কিন্তু হুজুর দেখানো হয়। তো অনেক হুজুর দেখানো হয়। আসলে তার যে লিসেনার্স, এই যে পাগল হয়ে যাওয়া, এইটা কিন্তু এই হুজুরেরা এটা ঠিক করতে পারে না। তো এরপর থেকে কিন্তু সাহাই লিসেনার্স এখন পর্যন্ত সে ওই গ্রামে পাগল হিসেবেই পরিচিত। তো এটা আসলে ধারণা করা হয় সাহাই যখন এই যে কালো অবয়বটা, যেটা এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে ঝুলেছিল, এইটা দেখে ফেলার কারণেই কিন্তু এই যে পিশাচ বা যে খারাপ জিনটা ছিল, এইটা কিন্তু এই সাহাইকে এই অবস্থা করে দেয়। আর এই কারণে সাহাই কথা বলতে পারে না এবং তার যে আচরণ, এটা পাগলের মতো হয়ে যায়। তো লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনা, সাজ্জাদ ভাইয়ের পাঠানো একটা ঘটনা। আর আমি আশা করি এই সাজ্জাদ নূর শোভন ভাইয়ের ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। গ্রামের একটা ঘটনা। সাজ্জাদ নূর শোভন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। এবং লিসেনার্স, এই যে সাজ্জাদ নূর শোভন ভাই, ওনার সাথে কিন্তু এবং ওনার জানা কিন্তু অনেক ভৌতিক ঘটনা আছে। উনি আমাদের পরবর্তীতে এই ঘটনাগুলো পাঠাবেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ওনার পাঠানো এই ঘটনাগুলো ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে প্রচার করব ইনশাল্লাহ। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবার রাতের 9 নম্বর এপিসোডের পরবর্তী এবং শেষ ঘটনায় চলে যায়। ফেয়ার উইথ নায়ার, আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকে
ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবার রাতের 9 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এই ঘটনাটি আমি যার থেকে সংগ্রহ করেছি তার নাম হলো মেহেদী হাসান জয়। আর এই জয়ের ভাইয়ের বাড়ি হলো সিরাজগঞ্জের বেলকুচি থানার আজগড়া নামক কোনো এক গ্রামে। লিসেনার্স, আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে থাকেন তারা হয়তো বা জানেন যে আমার নিজের বাড়িও কিন্তু সিরাজগঞ্জ জেলায়। তো যাই হোক, এই ঘটনাটি এই মেহেদী হাসান জয় ভাইয়ের নিজ গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। আর ওনার যে গ্রামের বাড়ি আজগড়া গ্রাম, এই গ্রামের মার্কাস মসজিদের পাশেই ছিল তাদের বাড়ি। আর ঘটনাটি মূলত এখানেই ঘটে। তো এই যে মেহেদী হাসান জয় ভাই, উনি ছোটোবেলা থেকে ওনার যে ভাই বোন ছিল তাদের ভিতরে একটু বেশি ফর্সা ছিল, আর ওনার রাশি ছিল তুলা রাশি। তো এই যে জয় ভাই, উনি আসলে শুরুর দিকে এসব রাশি উনি বিশ্বাস করতো না। উনি আসলে অনেক সময় শুনতে পেত এই যে যাদের তুলা রাশি তাদের সাথে নাকি বিভিন্ন ধরনের জিনদের সাথে নাকি যোগাযোগ থাকে। তো এই কথাগুলোকে উনি আসলে সেইভাবে পাত্তা দিত না, এগুলো আসলে সে বিশ্বাস করতে চেত না। তো যাই হোক, 2016 সালের দিকে তখন থেকে আসলে তার সাথে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটা শুরু হয়। তো 16 সালের দিকে উনি কয়েক মাস পর পরেই সেন্সলেস হতো এবং তার অবস্থা এমন হতো এই মনে হয় মারা যাবে। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, আসলে ওইভাবে তার যে অসুখ, এই অসুখটা কিন্তু ধরা পড়ে না। এইভাবেই 2 থেকে 3 বছর চলে যায়। আর ঠিক ওই সময়টাতে উনি ঘুমের ভেতরে বিভিন্ন ধরনের অদ্ভুত সব স্বপ্ন দেখত। এবং এই যে ঘটনাগুলো যখন চলতো, এই সময়গুলোতে ওনার যে শারীরিক যে অবস্থা এটা খুব খারাপ হতে থাকে এবং উনি দিনে দিনে শুকিয়ে যায়। তো এরপর 2020 সাল একটা সময় এই ঘটনাগুলো যখন খুব বেশি ঘটতে থাকে, সেই সময় উনি যখন বিভিন্ন ডাক্তার কবিরাজ বলার পরও যখন ওনার সঠিক যে চিকিৎসা লিসেনার্স এটা যখন না পায়, 2020 সালের দিকে এসে উনি কিন্তু এই ঘটনাগুলা তার পরিচিত এক ইমাম সাহেবকে এগুলো খুলে বলে। তো ইমাম সাহেব ওনাকে যখন জানায় যে তার সাথে জিনের আসর আছে, তখন এটা জানার পর এই যে জয় ভাই, উনি কিন্তু তখন কবিরাজি চিকিৎসা খুব ভালোভাবে শুরু করে। আর ঠিক তখন থেকেই তার সাথে খারাপ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু লিসেনার্স ঘটতে থাকে। লিসেনার্স, এই যে জয় ভাই, উনি আমাদের জানিয়েছেন এই যে খারাপ যে জিন, এরা কিন্তু ওনার শরীরে বসবাস করা শুরু করে এবং ওনার শরীর থেকে কিন্তু লিসেনার্স রক্ত খাওয়া শুরু করে। আর এই কারণেই এই জয় ভাইয়ের অবস্থা কিন্তু দিনে দিনে একদম খুব খারাপ হতে থাকে, শুকিয়ে উনি কিন্তু একদম শুকনো একটা কাঠের মতো হতে থাকে। তো ওনার সারাক্ষণ মাথা ব্যথা করতো, উনি ঠিকমতো কোনো কিছু খাইতে পারতো না। তো উনি যখন রাত্রে ঘুমানোর সময় উনি স্পষ্ট খেয়াল করতো যে কেউ একজন ওনার পাশে এসে ঘুমাচ্ছে। এবং যখনই ফজরের আজান দিত তখনই মনে হয় অদ্ভুতভাবে এই যে অবয়বটা বা যেটা ওনার পাশে ঘুমাতো এটা চলে যেত। এবং যখন সে উনি একটু ঘুমাতো তখন মনে হয় ওনার স্বপ্নের ভিতরে এটা এসে ওনাকে বিভিন্ন ধরনের ফল এবং খাবার দিয়ে এইগুলা খেতে বলতো। তো এই জয় ভাই কিন্তু স্বপ্নের ভিতরেই এইগুলা খাইতে চেত না এবং এইগুলো সে আসলে খেত না। এবং উনি বলে যে হয়তোবা আল্লাহর রহম আছে বলে ওনার সাথে এই যে স্বপ্নের ভিতরে দেওয়া এই খাবারগুলো সে তখন খায় নাই, এবং সে এটা মনে করে সে যদি এই খাবারগুলো খেত তাহলে হয়তোবা তার সাথে খুব বাজে ধরনের কোনো কিছু হতো। আর লিসেনার্স, তার সাথে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটতে থাকে প্রতি রাতে, এবং সেটা হলো সে যখনই এই স্বপ্নের ভিতরে এই যে অবয়বটা তাকে দেখতে পায়, এই রাতে কিন্তু ওনার স্বপ্নদোষ হতো। এবং এটা যেহেতু লিসেনার্স প্রতি রাতে চলতে থাকে, তার মানে প্রতি রাতেই কিন্তু এই যে মেহেদী হাসান জয় ভাই ওনার স্বপ্নদোষ হয়। আর এই কারণে ওনার শারীরিক অবস্থা দিনে দিনে একদম খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। লিসেনার্স, এই যে জয় ভাই উনি কিন্তু মাঝে মাঝেই
খেয়াল করতো যে ওনার ঘরের ভিতরে মনে হয় কালো একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। আর এই বিষয়টাকে উনি আসলে যেহেতু ওনার সাথে অনেক আগে থেকেই এই যে ভৌতিক কর্মকাণ্ড এগুলো ঘটতে থাকে, আর এই ঘটনাগুলোকে উনি কিন্তু একদম এক পর্যায়ে স্বাভাবিকভাবে নিয়ে নেয়। এইভাবেই দিন চলতে থাকে। 2021 সালে যখন অনেক কবিরাজ দেখানো হয়, তখন তারা একই কথা বলে যে, এবং সেটা হলো এই যে জয় ভাই ওনার শরীরে জিনের আসর পড়েছে। তো ওই সময়টাতে এই যে জয় ভাই উনি যে সেন্সলেস হতো, এই ঘটনাটা ওনার সাথে খুব বেশি পরিমাণে ঘটতে থাকে এবং একবার এমন অবস্থা হতো যে উনি মনে হয় মারাই যাবে। তো এই সময়টাতে আসলে অনেক কবিরাজ দেখানো হয় এবং কবিরাজরা যখন ওনাকে চিকিৎসা করতো বা ঝাড়ফুঁক করতো, তখন 2-3 দিন উনি খুব ভালো থাকতো এবং পরবর্তীতে ওনার অবস্থা আগের মতোই হতো, মানে এই সেন্সলেস হয়ে যাওয়া, মানে একজন মারা যাবে এমন অবস্থা তার সাথে হতো। একটা সময় হয় কি, এই যে কবিরাজরা তারা কিন্তু তার শরীরে যে জিনটা ছিল বা যারা ছিল তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও কিন্তু তার শরীরে যে জিন বা যারা ছিল তাদের সাথে কিন্তু কথা বলতে পারে না। তো একদিন এই মেহেদী হাসান জয় ভাই উনি স্বপ্নে দেখে, স্বপ্নে একটা মেয়ে তাকে বলতেছে, তুই যদি বিয়ে করিস কখনো আমি তাহলে তোর বউকে মেরে ফেলবো। এইভাবে এই জয় ভাইকে এই জিন বা অবয়ব স্বপ্নে এসে তাকে হুমকি দেয়। আর এই ভয়ে কিন্তু মেহেদী হাসান জয় ভাই উনি তখন বিয়ে করে না। তো যাই হোক, পরবর্তীতে অনেক খোঁজার পর ওনারা ভালো পরহেজগার একজন হুজুর পায়। আর এই হুজুর ওনাকে দেখেই বুঝতে পারে আসলে তার সাথে কি ঘটতেছে। তো তিনি পরবর্তীতে এই জিনকে হাজির করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু মেহেদী হাসান ভাইয়ের শরীরে কিন্তু উনি এই জিনকে হাজির করতে পারে না। তখন দূর থেকে, মানে এই যে জিন বা যারা ছিল মেহেদী হাসান ভাইয়ের শরীরে যারা ছিল, দূর থেকে কিন্তু হুজুর তাদের সাথে কথা বলা শুরু করে। তো হুজুরের তখন কথা বলা শুরু হয় সালাম দিয়ে। হুজুর তখন খুব সুন্দর করে সালাম দেয় এবং এরপর উনি জানতে চান যে আপনারা এই ছেলের কাছে কি চান। তখন জবাবে তারা বলে, এই ছেলের শরীরে আমরা থাকবো এবং কখনোই আমরা ওর শরীর ছেলে চলে যাব না। এরপর হুজুর বলে, আপনারা মোট কয়জন আছেন? এরপর তারা উত্তর দেয়, তারা মোট 4 জন আছে এবং তারা হলো একজন মেয়ে এবং বাকি 3 জন হলো ছেলে, এবং তারা 4 জনই ছিল খারাপ প্রকৃতির জিন এরকম। তো এরপর হুজুর তাদের অনুরোধ করে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই চলে যেতে রাজি হয় না এবং তারা বারবার একটা কথাই বলে যে আমরা এই ছেলের দেহ থেকে কখনোই চলে যাব না। তখন এই যে 4টা জিন তারা কিন্তু অদ্ভুত একটা তথ্য দেয় এই হুজুরের মাধ্যমে, এবং সেটা হলো তারা নাকি তাদের জিন সমাজ থেকে আলাদা হয়ে গেছে এবং এই আলাদা হওয়ার কারণটা ছিল কোনো একটা খারাপ কাজের শাস্তি হিসেবে নাকি জিন সমাজ থেকে তাদের আলাদা করে দেয়, এবং এই কারণে তাদের নাকি এখন মানুষের সঙ্গ নিতে হবে। তো যাই হোক, হুজুর যখন অনেক ভয় ভীতি দেখানোর পরেও এই জিনগুলা এই যে জয় ভাই তার দেহ থেকে যেতে রাজি হয় না, তখন এই যে হুজুর জয় ভাইকে উপায় না দেখে একটা তাবিজ দেয় এবং এই তাবিজে আরবি বিভিন্ন ধরনের লেখা ছিল, এবং এই তাবিজটা হুজুর জয় ভাইকে তার রুমে টাঙিয়ে রাখতে বলে, এবং টাঙিয়ে রাখার পর থেকে কিন্তু জয় ভাইয়ের সাথে পরবর্তীতে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে না। এখন উনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন। তো লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনা। আমি আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর মেহেদী হাসান জয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি আশা করি পরবর্তীতে আপনার জানা যদি কোনো ঘটনা থাকে আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এটা ছিল আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাতের 9 নম্বর এপিসোডের ঘটনা। আর আমি আশা করি লিসেনার্স, আজকে এই যে এপিসোড, এই এপিসোডের
4টা ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। লিসেনার্স, 4টা ঘটনার ভিতরে কোন ঘটনাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যখন আসলে আমাদের এপিসোড শুরু করি তখন কিন্তু আমরা খুব বেশি কথা বলি না, কথা না বলে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু আমাদের ঘটনায় চলে যাই। আর এটা একান্তই আপনাদের কারণে। কারণ লিসেনার, অনেক সময় হয় কি, যখন আমরা শুরুর দিকে খুব বেশি কথা বলি বা এই যে ইমেল করতে হবে কিভাবে বা ঘটনা পাঠাবেন কিভাবে, এই কথাগুলো যখন আমরা শুরুর দিকে বলি তখন কিন্তু আপনারা বিরক্ত হন এবং এই কারণেই আমরা খুব বেশি কথা বলি না। আমরা এতটুকুই বলি যতটুকু বলার প্রয়োজন। তো লিসেনার্স, আপনারা কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা বা আপনাদের এলাকায় প্রচলিত আছে এমন সত্যিকারের ভৌতিক ঘটনা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের পাঠাতে ভুলবেন না। আর আপনি আমাদের পাঠাতে পারেন হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল ঠিকানাটা খুবই সোজা, সেটা কিন্তু আপনারা এই ভিডিও চলাকালীন পুরো সময় স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন। আর সেটা হলো fearwithnair@gmail.com। লিসেনার্স, আপনারা কিন্তু চাইলে আপনার জানা বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনার এলাকায় প্রচলিত সত্য ঘটনাগুলো কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কিন্তু অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। লিসেনার্স, আপনারা যদি চান আরও সহজে এই ঘটনাগুলো আপনি আমাদের পাঠাবেন তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক আইডি লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আমাদের মেসেঞ্জারে গিয়ে অডিও কল, অডিও ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই লিসেনার, সেটা হলো আমরা সবসময় চেষ্টা করি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে। আর আমরা যদি আমাদের এই ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের জার্নি সামনে আরও এগিয়ে নিতে চাই তাহলে কিন্তু আপনাদের দোয়া এবং সহযোগিতা খুব বেশি প্রয়োজন। আর আপনাদের দোয়া সহযোগিতা ছাড়া কিন্তু আমরা লিসেনার্স সামনে এগিয়ে যেতে পারবো না। এই যে কারণে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন। আপনারা কিন্তু যখন আমাদের এই যে ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই যে চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা এটা কিন্তু শেয়ার করতে পারেন। এই ফলে আমাদের লিসেনার্স দুটো উপকার হবে, আমরা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার পাবো এবং সেই সাথে এই যে সত্যিকারের যে ভৌতিক ঘটনা যদি আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করেন তাহলে যদি তার সাথে কোনো ধরনের ভৌতিক ঘটনা থাকে সে কিন্তু আমাদের পাঠাতে পারবে। আর যখন এই ঘটনাগুলো আপনারা শুনবেন তখন কিন্তু আপনাদের যে লাইক বাটন আছে লিসেনার্স, এই লাইক বাটনে কিন্তু একটা ক্লিক করবেন এবং এতে করে হবে কি, যখন আপনারা আমাদের ঘটনাগুলো লাইক দিবেন এর ফলে কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম আছে তারা কিন্তু বুঝতে পারবে যে আমাদের যে চ্যানেলের ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানুষজন শুনতেছে এবং অটোমেটিক্যালি কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব যে হোম পেজ আছে লিসেনার্স, এই হোম পেজে নিয়ে আসবে। আমি আশা করি লিসেনার্স আপনারা এই যে আপনাদের থেকে যে চাওয়া এটা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আর এই চ্যানেলটা মূলত আপনাদেরই চ্যানেল। আমি যে ঘটনাগুলো সংগ্রহ করি আপনাদের থেকে সংগ্রহ করি এবং আপনাদের জন্য প্রচার করে থাকি। প্রিয় লিসেনার্স, এখানে আর একটা কথা বলে আমি আজকে শেষ করতে চাই, সেটা হলো আপনারা কিন্তু অনেক সময় বলে থাকেন যে ঘটনা ছোট কেন। লিসেনার্স, এইখানে আমি বলবো প্রথমত আমরা সবসময় চেষ্টা করি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে, হোক সেটা ছোট বা বড়। আমরা কিন্তু ঘটনা বানিয়ে বানিয়ে লিখতে পারি না, যেটা সত্য ঘটনা সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আর এই যে ঘটনাগুলোর সত্যতা, এই সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু আমি চেষ্টা করি ঘটনাটা কোথায় ঘটেছে, কার সাথে ঘটেছে এবং বিস্তারিত তথ্য কিন্তু আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি, যদি যিনি আমাদের ঘটনাটা পাঠান সে অনুমতি দেয়।
আর ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও ঘটনা পাবো আপনাদের থেকে, এবং সেই ঘটনাগুলো আমি আপনাদের সামনে প্রচার করব। তো আজ এই পর্যন্তই লিসেনার্স, পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের সামনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।